সুপ্রিয় টেলি শিক্ষার্থী, রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমি টেলি কোচিং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইঞ্জিনিয়ার সৈয়দ তালহা জুবের। গত লেকচারে আমরা কথা বলছিলাম কার্নট সাইকেল এবং রিভার্সড কার্নট সাইকেল নিয়ে। আমরা থার্মাল ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপ্লাইড থার্মোডাইনামিক্স সাবজেক্টে টেক্সট বই হিসেবে ফলো করছি থার্মোডাইনামিক্স ইউনিভার্সিটি অ্যাজ মাইকেল মোস এই টেক্সট বুক অফ থার্মাল ইঞ্জিনিয়ারিং। তো স্বাভাবিকভাবেই আমরা প্রত্যেক লেকচারের শুরুতে টেক্সট বুক সম্পর্কে শিক্ষার্থীদেরকে পরিচয় করাই, এই জন্যই যে টেক্সট বইয়ের গুরুত্ব কতটা বেশি সেটা বোঝানোর জন্য। কারণ টেক্সট বই ছাড়া জ্ঞান অর্জন সম্ভব নয় এবং ফাঁকিবাজি করে এএমআই পরীক্ষার অ্যাপ্লাইড থার্মোডাইনামিক্স কিংবা থার্মাল ইঞ্জিনিয়ারিং এ পাস করা কিংবা ভালো মার্কস ক্যারি করা সম্ভব নয়। তো স্বাভাবিকভাবেই আমাদেরকে প্রতিনিয়ত শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করতে হয় টেক্সট বুক ফলো করার জন্য। কারণ টেক্সট বুকে ধারাবাহিকভাবে নলেজ বেস তৈরি হয় বিধায় টেক্সট বুক ভিত্তিক নলেজ আখেরে শিক্ষার্থীদের জন্য বেশ কাজে লাগে। যখন পরীক্ষার প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে অন্যভাবে আসে তখন সেই প্রশ্নগুলো বুঝে উত্তর করার ক্ষেত্রে টেক্সট বুক পড়ার কোনো বিকল্প নেই। তাই কথাটা বাড়িয়ে চলুন আমরা টেক্সট বইয়ের দিকে নজর দিই। এখানে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কার্নট প্রিন্সিপল। Second law of thermodynamics puts limits on the operation of cyclic device as expressed by the Kelvin-Planck and Clausius statement. আমরা থার্মোডাইনামিক্স এর দ্বিতীয় সূত্র দেখেছি, সেখানে কেলভিন প্লাঙ্ক এবং ক্লসিয়াস এর স্টেটমেন্ট আমরা দেখেছিলাম। সো heat engine cannot operate by exchanging heat with a single reservoir and a refrigerator cannot operate without a net energy input from an external source. এখানে দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট বলা আছে যেটি কিনা খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো কথার মানে বুঝতে হবে যে আমাদের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর কেলভিন প্লাঙ্ক এবং ক্লসিয়াস স্টেটমেন্টে মূলত যে বিষয়টি বলা হয়েছে যে হিট ইঞ্জিন কখনোই একটা সিঙ্গেল রিজার্ভারের সাথে কাজ করতে পারবে না। মানে আমরা জানি যে হিট ইঞ্জিন কি করে, কোনো একটি সোর্স থেকে হিট ইনপুট হিসাবে নেবে এবং কাজ সম্পাদন করবে এবং কিছু পরিমাণ হিট সে আরেকটা রিজার্ভারে রিজেক্ট করবে। সো এই যে হিট অ্যাবজর্পশন এবং হিট রিজেকশন, সেজন্য প্রত্যেকটি হিট ইঞ্জিনে দুটো করে রিজার্ভার প্রয়োজন হয়। একটি রিজার্ভারকে আমরা বলছি সিম্পলি ইনপুট সোর্স বা সোর্স রিজার্ভার বা হিট সোর্স, আরেকটাকে বলছি হিট সিঙ্ক। সো হিট সোর্স থেকে অর্থাৎ একটা রিজার্ভার যেটাকে আমরা বলি হিট সোর্স, আরেকটি রিজার্ভার যেটাকে আমরা বলি হিট সিঙ্ক। সো প্রথম রিজার্ভার যেটি হিট সোর্স থেকে হিট ইঞ্জিন ইনপুট হিসাবে হিট নেবে, সেটি থেকে কিছু অংশ কাজে রূপান্তরিত করবে এবং বাকি অংশ দ্বিতীয় যে হিট রিজার্ভার অর্থাৎ যেটি কিনা আমরা বলছি হিট সিঙ্ক, সেখানে হিট রিজেক্ট করবে। এই যে হিটের এক্সচেঞ্জ বা তাপের আদান প্রদান সেটি সবসময় দুটো রিজার্ভারে হয়। একটা রিজার্ভার থেকে হিট নেবে, আরেকটা রিজার্ভারে হিট রিজেক্ট করবে এবং হিট রিজেকশন যতখানি করবে আর যতখানি সে ইনপুট নেবে, এই দুটোর বাকি যে হিটটুকু সেটুকু মূলত সেটি হচ্ছে কনভার্সন মানে ওয়ার্ক ডানে কনভার্ট করবে। দ্বিতীয় যে কথাটি বলা হয়েছে সেটি রেফ্রিজারেটরের সাথে সম্পর্কিত। তো আমরা যে জানি যে রেফ্রিজারেটর বা সাধারণভাবে যে প্রসেস রয়েছে সেটি হচ্ছে যে সবসময় হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে হিট ফ্লো হয়। মানে তাপের আদান প্রদান কোন দিক থেকে কোন দিকে হবে, এই ডিরেকশন অফ ফ্লো, তাপের আদান প্রদানের দিক নির্ভর করে তাপমাত্রার উপরে। অর্থাৎ কোনো একটা স্থানের তাপমাত্রা যদি বেশি হয়, সেই বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানের দিকেই তাপ স্থানান্তর ঘটে। সে কারণেই সূর্য, সেখানে তাপমাত্রা অনেক বেশি, পৃথিবীর তাপমাত্রা বা বায়ুমণ্ডলের তাপমাত্রা তুলনামূলকভাবে কম বিধায় সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে। এটি হচ্ছে ন্যাচারাল প্রসেস বা প্রাকৃতিক প্রক্রিয়া যে উচ্চতর তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানের দিকে তাপের স্থানান্তর ঘটবে। এটি হচ্ছে প্রাকৃতিক প্রক্রিয়া। তো আমরা যখন রেফ্রিজারেটর বানিয়েছি, এই রেফ্রিজারেটরের ক্ষেত্রে এই প্রাকৃতিক প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া ঘটানো হয়। অর্থাৎ হায়ার টেম্পারেচার রিজন থেকে লোয়ার টেম্পারেচার রিজনে যে হিট ট্রান্সফারের যে প্রাকৃতিক প্রক্রিয়া, সেটিকে আমরা বরং উল্টো করে নিয়েছি যে লোয়ার টেম্পারেচার রিজন থেকেই হিটটাকে হায়ার টেম্পারেচার রিজনে পাঠাতে হবে। তার মানে কি, আমরা হচ্ছে প্রাকৃতিক প্রক্রিয়া ঠিক বিপরীত কাজটি করতে যাচ্ছি। এবং থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্রে সেটি বলা হয়েছে যে এই কাজটি করা যাবে যদি কিনা এক্সটার্নাল ওয়ার্ক ডান বা বাইরে থেকে এনার্জি ইনপুট দেয়া হয়।
এছাড়া সম্ভব না। সেটি বলা হয়েছে যে এ রেফ্রিজারেটর ক্যান নট অপারেট উইদাউট এ নেট এনার্জি ইনপুট ফ্রম অ্যান এক্সটার্নাল সোর্স। এক্সটার্নাল সোর্স বা বাহ্যিক উৎস থেকে এনার্জি বা শক্তি ইনপুট না দিয়ে কোনোভাবেই একটি রেফ্রিজারেটরকে কাজ করানো সম্ভব নয়। এবং আমরা কিন্তু রেফ্রিজারেটরকে বাড়িতে এনে ফেলে রাখলেই সেই রেফ্রিজারেটরটি কাজ করছে না, বরং বাইরে থেকে আমাকে ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিতে হচ্ছে। সো উইদাউট ইলেকট্রিক্যাল এনার্জি কোনোভাবে আপনার ঘরে রেফ্রিজারেটর কাজ করবে না। এবং রেফ্রিজারেটর কিভাবে কাজ করে, তার ভেতরে টেম্পারেচার অলরেডি আপনার কক্ষ তাপমাত্রার চেয়ে কম থাকে, তারপরেও সে ক্রমাগত রেফ্রিজারেটরের ভেতরের জায়গা থেকে হিট সে বাইরে বের করে দিয়ে ভেতরের জায়গাটাকে আরও শীতল করে। এবং শীতল করতে করতে সেই 25 ডিগ্রি সেলসিয়াস থেকে নামতে নামতে 24, 23, 22, 21, 20 এভাবে কমতে কমতে একটা পর্যায়ে গিয়ে 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ আকারে জমাট বাঁধে। তার মানে আপনার কক্ষ বা ঘরের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, রেফ্রিজারেটরের ভেতরের স্পেস 25 ডিগ্রি সেলসিয়াসে প্রাথমিক অবস্থায় থাকার পরেও ধীরে ধীরে যখন সেটা 25 থেকে 24, 23, 22, 21 বা 20 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে, তখন কিন্তু রেফ্রিজারেটরের ভেতরের স্পেস অলরেডি বাইরের তাপমাত্রার চেয়ে 5 ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। তাহলে সাধারণ প্রক্রিয়াতে যেটি হওয়া উচিত ছিল সেটি হলো কক্ষের ভেতরে যেহেতু তাপমাত্রা বেশি, অতএব বেশি তাপমাত্রা জায়গা থেকে রেফ্রিজারেটরের ভেতরে যেহেতু কম তাপমাত্রা, সেই জায়গার দিকে হিট ঢুকবে আরও, অর্থাৎ কক্ষ থেকে হিট রেফ্রিজারেটরের ভেতরে ঢুকবে। কিন্তু হয় কিন্তু উল্টোটা, রেফ্রিজারেটরের ভেতরে অলরেডি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, সেটি থেকে আরও সে হিট বের করে দিয়ে তার তাপমাত্রাটা কমিয়ে নিয়ে আসে। সে কারণে 20 থেকে 19, 18, 17, 16, 15, 14, 13, 12 এভাবে কমতে কমতে সেটি এক পর্যায়ে 0 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। দ্যাট মিনস সেটি প্রাকৃতিক প্রক্রিয়ার বিপরীতে কাজ করে। এবং এই কাজটি করার জন্য আমরা যেটা করে থাকি সেটি হচ্ছে বাইরে থেকে এনার্জি সাপ্লাই করে থাকি। সো উইদাউট এ নেট এনার্জি ইনপুট ফ্রম অ্যান এক্সটার্নাল সোর্স, বাইরে থেকে কোনো এনার্জি ইনপুট না দিয়ে কোনোভাবে রেফ্রিজারেটর কাজ করবে না। সো এই জায়গা থেকে আমরা কয়েকটি ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি। যেই সিদ্ধান্ত বা কনক্লুশনগুলো এখানে দেখানো হয়েছে, এই 1 আর 2, এই দুটোকে বলা হয় কার্নট প্রিন্সিপলস। সো two conclusions pertain to the thermal efficiency of reversible and irreversible heat engines, সেগুলোকে আমরা বলছি কার্নট প্রিন্সিপলস। সো একটা হচ্ছে যে irreversible heat engineer efficiency is always less than the efficiency of a reversible one operating between the same two reservoirs. এখানে মূল যে বিষয়টি বলা হয়েছে যে আমাদের যে সকল হিট ইঞ্জিন রয়েছে সেগুলো যখন রিভার্সিবল সাইকেলে অপারেটেড হয় তখন সেটিকে আমরা বলি রিভার্সিবল হিট ইঞ্জিন, যেগুলো আসলে আইডিয়াল হিট সাইকেল এবং আইডিয়াল হিট ইঞ্জিন যেগুলোর অস্তিত্ব বাস্তব ক্ষেত্রে নেই। সো বাস্তবে আমরা যে সকল হিট ইঞ্জিনগুলো দেখি সেগুলো সবই অপ্রত্যাগামী হিট ইঞ্জিন বা ইররিভার্সিবল হিট ইঞ্জিন। তো রিভার্সিবল হিট ইঞ্জিনগুলো কাজ করে রিভার্সিবল সাইকেলে, ইররিভার্সিবল হিট ইঞ্জিনগুলো কাজ করে রিভার্সিবল হিট সাইকেলের উপরে। সো কখনোই রিভার্সিবল সাইকেলের হিট ইঞ্জিনের যে এফিসিয়েন্সি হবে তার থেকে কখনোই ইররিভার্সিবল হিট ইঞ্জিন এফিসিয়েন্সি বেশি হবে না। কারণ ইররিভার্সিবল হয় কখন, যখন কিনা ফ্রিকশন জনিত বা অন্য কোনোভাবে এনার্জি লস হয়, তখনই একটা সাইকেল বা একটা প্রসেস ইররিভার্সিবল হয়। অর্থাৎ বিভিন্ন ধরনের ইররিভার্সিবিলিটিস নিয়ে আমরা গত লেকচারে কথা বলেছিলাম। সো এই ইররিভার্সিবিলিটিসগুলো বাস্তবে বিদ্যমান থাকায় কিছু পরিমাণ এনার্জি লস হয়, বিধায় কোনোভাবেই এই ইররিভার্সিবল হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি রিভার্সিবল হিট ইঞ্জিনের এফিসিয়েন্সির চেয়ে বেশি হবে না। এবং আমরা যদি হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি হিসাব করি তাহলে আমরা বের করি তাপমাত্রা দ্বয়ের পার্থক্য, অর্থাৎ T1 মাইনাস T2 ভাগ T1। দ্যাট মিনস দুটো তাপমাত্রার পার্থক্য বিয়োগ করে তাকে আমরা ইনপুট টেম্পারেচার যেটা বা হিট সোর্সের যে হিট সোর্স বা হিট রিজার্ভয়ার যেটা বেসিক্যালি ফার্স্ট রিজার্ভয়ার, এই রিজার্ভয়ারগুলোর তাপমাত্রার পার্থক্যকে ভাগ করি সোর্সের তাপমাত্রা দিয়ে। তো এই যে এফিসিয়েন্সি বের করার সময় কিন্তু তাপমাত্রা ম্যাটার করছে। এফিসিয়েন্সির সমীকরণে আমরা জানি যে T1 মাইনাস T2 ভাগ T1 মাল্টিপ্লাইড বাই 100%, তখন আমরা এফিসিয়েন্সির শতকরা পরিমাণ পেয়ে থাকি। তো এই যে তাপমাত্রা
দুটো রিজার্ভয়ারের তাপমাত্রা, ধরা যাক প্রথম রিজার্ভয়ারের তাপমাত্রা বা হাই টেম্পারেচার রিজার্ভয়ারের তাপমাত্রা হচ্ছে টিএইচ, যেটি আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের হাই টেম্পারেচার রিজার্ভয়ার থেকে আমাদের লো টেম্পারেচার রিজার্ভয়ার সে তাপমাত্রা যদি টিএল হয়, তাহলে আমাদের ইফিসিয়েন্সির সমীকরণ হবে টিএইচ মাইনাস টিএল ডিভাইডেড বাই টিএইচ, অথবা 1 মাইনাস টিএল ভাগ টিএইচ। সো আমরা যদি এফিসিয়েন্সিকে ইটা টিএইচ অর্থাৎ যেটিকে আমরা বলি থার্মাল এফিসিয়েন্সি, সো 1 নাম্বার ইঞ্জিনের থার্মাল এফিসিয়েন্সিকে ইটা টিএইচ 1, 2 নাম্বার যে আরেকটা ইঞ্জিন সেটির এফিসিয়েন্সি হিসাব করে দেখা হয়েছে সেটিকে আমরা দেখাচ্ছি ইটা টিএইচ 2, আরেকটা ইঞ্জিন সেটির এফিসিয়েন্সিকে ইটা টিএইচ 3, এভাবে দেখানো হয়েছে। তো মূল ব্যাপার হলো ইটা, যেটা গ্রিক লেটার ইটা, সেটি দিয়ে আমরা এফিসিয়েন্সি বা কর্মদক্ষতাকে প্রকাশ করি, এবং সাবস্ক্রিপ্ট হিসাবে টিএইচ দিয়ে সেটি থার্মাল বা তাপীয় কর্মদক্ষতা সেটি প্রকাশ করা যায়। অর্থাৎ থার্মাল এফিসিয়েন্সিকে প্রকাশ করার জন্য ইটা টিএইচ কমা দিয়ে আমরা, যেহেতু এখানে কম্পারিজন করা হচ্ছে তিনটা ইঞ্জিনের কথা বলা হচ্ছে, সে কারণে আমরা মূলত কমা দিয়ে 1 2 3 এভাবে ডেজিগনেট করেছি। আমরা ডায়াগ্রামটি দেখতে পাচ্ছি, এখানে মূলত তিনটি হিট ইঞ্জিন দেখানো হয়েছে, যে ধরা যাক হিট ইঞ্জিন 1, হিট ইঞ্জিন 2 এবং হিট ইঞ্জিন 3, যার মধ্যে একটা হচ্ছে ইররিভার্সিবল আর দুটো হচ্ছে রিভার্সিবল। তো যে কনক্লুশনের কথা বলা হয়েছে কার্নট প্রিন্সিপালের প্রথম প্রিন্সিপালে বলা হচ্ছে যে রিভার্সিবল হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি ইররিভার্সিবল হিট ইঞ্জিনের এফিসিয়েন্সির চেয়ে বেশি হবে, বা অন্যভাবে বললে পৃথিবীর কোনো ইররিভার্সিবল হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি কখনোই রিভার্সিবল হিট ইঞ্জিনের এফিসিয়েন্সির চেয়ে বেশি হবে না। তো এখানে কম্পারিজন টানার জন্য দেখানো হয়েছে যে ধরা যাক আমরা বলছি যে কোনো হিট ইঞ্জিন দুটো রিজার্ভয়ার নিয়ে কাজ করে, একটাকে আমরা বলছি হাই টেম্পারেচার রিজার্ভয়ার যার তাপমাত্রা টিএইচ, একটা হচ্ছে লো টেম্পারেচার রিজার্ভয়ার তার তাপমাত্রা হচ্ছে টিএল। সে কি করবে, হিট ইঞ্জিন কিভাবে কাজ করবে, হিট হাই টেম্পারেচার রিজার্ভয়ার থেকে সে হিট নেবে ইনপুট হিসাবে, কাজ করবে, এবং রেস্ট অফ দি হিট সে রিজেক্ট করবে লো টেম্পারেচার রিজার্ভয়ারে, যেটি কিনা আছে টিএল তাপমাত্রায়। তো এই প্রক্রিয়াতে আমরা যদি মাঝখানে তিনটি সার্কেল দিয়ে তিনটি ইঞ্জিনকে দেখানো হয়েছে, বেসিক ব্লক ডায়াগ্রাম আকারে দেখানো হয়েছে, সেক্ষেত্রে প্রথম হিট ইঞ্জিনটা যেহেতু রিভার্সিবল, দ্বিতীয় হিট ইঞ্জিন যেহেতু রিভার্সিবল, থার্ড হিট ইঞ্জিনটাও রিভার্সিবল। সো আমরা জানি যে একই মানে সেম টেম্পারেচার লিমিটের মধ্যে যদি কাজ করে, মানে দেখা যাচ্ছে যে রিভার্সিবল হিট ইঞ্জিন 2 নম্বর রিভার্সিবল হিট ইঞ্জিন 3 নম্বর রিভার্সিবল হিট ইঞ্জিন দুটোই কিন্তু যে টেম্পারেচার লিমিটে কাজ করতেছে সেটা একই, অর্থাৎ টিএইচ হাই টেম্পারেচার, ধরা যাক এটা হয়তো 100 ডিগ্রি সেলসিয়াস, এটা হয়তো 25 ডিগ্রি সেলসিয়াস। সো 100 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস এই যে তাপমাত্রা রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে যেহেতু দুটো রিভার্সিবল ইঞ্জিন কাজ করতেছে, অতএব দুটো রিভার্সিবল ইঞ্জিনেরই এফিসিয়েন্সি সেম হবে, যে কারণে এখানে এফিসিয়েন্সি অর্থাৎ 2 নাম্বার রিভার্সিবল হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি যেটা ইটা টিএইচ 2 ইটা টিএইচ 3 উভয়ই সমান দেখানো হয়েছে, কারণ আমরা জানি যে একই তাপমাত্রার লিমিটের মধ্যে কাজ করা রিভার্সিবল ইঞ্জিনগুলোর এফিসিয়েন্সি সমান হবে। আবার ইরিভার্সিবল হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি যদি ইটা টিএইচ 1 হয়, তাহলে এটা অবশ্যই লেস দ্যান হবে বা কম হবে ইটা টিএইচ 2, কারণ 2টা হচ্ছে রিভার্সিবল। তার মানে এই সমীকরণ দিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে যে ইররিভার্সিবল হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি অলওয়েজ রিভার্সিবল হিট ইঞ্জিনের এফিসিয়েন্সির চেয়ে কম হবে। এটি এখানে বোঝানো হয়েছে, যেটি কিনা আমাদের দ্বিতীয় যে কার্নট প্রিন্সিপাল রয়েছে, দ্য এফিসিয়েন্সিস অফ অল রিভার্সিবল হিট ইঞ্জিনস অপারেটিং বিটুইন দ্য সেম টু রিজার্ভয়ার্স। সো একই তাপমাত্রার লিমিটের মধ্যে কাজ করে বা একই দুটো রিজার্ভয়ারের মধ্যে যে হিট ইঞ্জিন কাজ করতেছে তাদের এফিসিয়েন্সি সেম হবে। এখানে যদি আমাদের আরো দুটো না, আমাদের যদি এখানে আমরা 10টা রিভার্সিবল হিট ইঞ্জিন ব্যবহার করি যারা কিনা এই দুটো রিজার্ভয়ার নিয়ে কাজ করতেছে, অর্থাৎ টিএইচ এবং টিএল তাপমাত্রা রেঞ্জের মধ্যেই কাজ করছে, তবে সবগুলো রিভার্সিবল হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি সেম হবে, অর্থাৎ ইটা টিএইচ 2 3 4 5 6 সকল রিভার্সিবল হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি সমান হবে যদি তারা সেম টেম্পারেচার লিমিট বা সেম দুটো রিজার্ভয়ারের মধ্যেই কাজ করে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে
কার্নট প্রিন্সিপাল। সো পরীক্ষায় দেখা গেল এভাবে আসতে পারে যে স্টেট কার্নট প্রিন্সিপালস উইথ নেসেসারি ডায়াগ্রাম। তখন আপনাকে এইভাবে লিখতে হবে যে কার্নট প্রিন্সিপাল দুটো হচ্ছে যে দ্য এফিসিয়েন্সি অফ অ্যান ইরিভার্সিবল হিট ইঞ্জিন ইজ অলওয়েজ লেস দ্যান দ্য এফিসিয়েন্সি অফ এ রিভার্সিবল ওয়ান অপারেটিং বিটুইন দি সেম টু রিজার্ভয়ার। The efficiencies of all reversible heat engines operating between the same two reservoirs are the same. So এই দুটো কার্নট প্রিন্সিপালস আপনাকে মুখস্থ রাখতে হবে। পরীক্ষার খাতায় যদি আসে তাহলে এই ফরম্যাটে আপনি ডায়াগ্রাম এঁকে পরীক্ষার খাতায় কার্নট প্রিন্সিপালগুলো লিখতে পারেন। সো 3 মার্কের প্রশ্ন এখান থেকে আসতে পারে। সো আজকের লেকচারটা আমরা এখানে শেষ করব। পরের লেকচারে আমরা কার্নট যে প্রিন্সিপাল রয়েছে সেটির পরে যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। চলুন কথা না আজকের লেকচার এখানেই শেষ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমির সাথে থাকুন।